আসসালামু আলাইকুম। আমি স্মৃতি আক্তার ফাতেমা। যেহেতু আজকে আমরা পরিণীতি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস শুরু করলাম, তাই আবার নতুন করে আমার পরিচয় দিচ্ছি। কেউ যদি ফার্স্ট পেপারের ক্লাস না করে থাকো, দ্বিতীয় পত্র দিয়ে শুরু করো, তাহলে হয়তো আজকেই আমার ক্লাস প্রথম করবা। সো আমার নাম হচ্ছে স্মৃতি আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। শুরু থেকেই আমি তোমরা সবাই শুরু থেকে আর্টস কিনা আমি জানি না, কিন্তু আমি 9-10 থেকেই আর্টস নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি। মানে বলতে পারো জন্মলগ্ন থেকে আমি আর্টস। সো দেখি তোমাদের কতটুকু হেল্প করতে পারে আমি আর্টসের ব্যাপারে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। শুরু করার কথা ছিল হয়তো, যে তোমরা এক্সপেক্ট করছো যে প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, কিন্তু একটু এলোমেলো করে পড়াই, সমস্যা নাই। তো আমাদের তো সব কিছুই পড়তে হবে, সো একটা একটা করে শেষ করি। আজকে তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করব পরিণীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। মানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্বের কথা আমরা এখানে জানব। বঙ্গবন্ধুতে শেষ হবে, বঙ্গবন্ধুর আগে আরও 4-5 জনের কথা বা আরও মানুষের কথা আমরা জানবো। রাজনৈতিক ব্যক্তিত্ব মানে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, তার আগে তার পরে আরও আমাদের মুক্তিযুদ্ধ আন্দোলনের আগে আরও অনেক আন্দোলন হয়েছে। সো ওইগুলোর সাথে কারা রিলেটেড ছিল বাংলাদেশের ইতিহাসেই, যে তোমরা মনে করবে যে 1971 থেকে বা 1952 থেকে শুরু, এরকম না, অনেক আগে থেকে এই বাংলার ইতিহাস, বাংলার স্বাধীনতার ইতিহাস, বাংলার মানুষের স্বাধীনতার ইতিহাস, তার থেকে হচ্ছে বাংলাদেশ হওয়ার ইতিহাস। তো এটা অনেক বড় একটা ইতিহাস। অনেক বড় থাকলেও না, আমার এই ইতিহাসটা পড়তে ভালোই লাগে। মানে একদম 47 থেকে শুরু করে 71 পর্যন্ত একটা ধারাবাহিকভাবে পড়লে দেখা যায় মনেও থাকে আর পড়তেও ভালো লাগে। সো এটা তো একটা আছেই। আর তারও আগে থেকে, যেমন এই যে হাজী শরীয়তুল্লাহ, এটা হয়তো নাম শুনেছ অনেকে, আবার নাও শুনে থাকতে পারো। তো আজকে শুনে নিবা। হাজী শরীয়তুল্লাহ দিয়ে আজকে আমরা শুরু করব। হাজী শরীয়তুল্লাহ দিয়ে শুরু করে আমরা বঙ্গবন্ধুতে শেষ করব। এর আগের যে অধ্যায়গুলো, ওইগুলো আমি পড়াবো নেক্সট ক্লাসে হয়তো। এর আগের অধ্যায়গুলো কি কি আছে আমাদের, আগের দুইটা দাঁড়াও, লেট মি চেক। ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, প্রথম অধ্যায়। এরপর হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ, 1947 থেকে 71। মানে ওই প্রথম দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারত ভাগ থেকে 71 পর্যন্ত যা যা, মানে ওই আন্দোলন, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ, যুদ্ধগুলা, এগুলা। আর তৃতীয় অধ্যায়ে আমরা পড়ব হচ্ছে ব্যক্তিত্বগুলা, এদের সাথে যেগুলো রিলেটেড ব্যক্তিত্ব আছে। তো আমরা শুরু করি। হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ নাম দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে, উনি একজন মুসলিম শাসক, তাই না? নাম নাম দেখেই জাজ করা যায়। আর এখন হয়তো জানে না, এখন সবাই অনেক আপডেটেড, সবার নাম মানে মিক্সড আপ হয়ে গেছে। তো কিন্তু এই ধরনের নাম দেখলে তো, এই যে হাজি ওয়ার্ডগুলা, এই টাইপের ওয়ার্ডগুলা দেখলে তো অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কোনো মুসলিম ব্যক্তির নাম। আর এই যে ওনার গেট আপ, এটা দেখলেও কিছুটা আন্দাজ করা যায় যে উনি একজন মুসলিম ব্যক্তি। সো হাজী শরীয়তুল্লাহর জীবনীতে আমরা কি পাবো, যে 1771 সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে আপনারা জেলার সাথে সাথে গ্রামগুলোও মনে রাখবেন, এমসিকিউতে গ্রামও আসে, তো জেলা গ্রাম বোথ মনে রাখবেন। হাজী শরীয়তুল্লাহ 1781 সালে, 1781 সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে, ফরিদপুর জেলা, গ্রাম হচ্ছে বাহাদুরপুর, বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি চিন্তাশীল, মনোযোগী। উনি কেমন ছিলেন ওইটা এখন আমার মনে হয় না এত কিছু প্রয়োজন। মাত্র 18 বছর বয়সে তিনি মক্কা শরীফে যান এবং দীর্ঘ 20 বছরের মতো সেখানে অবস্থান করেন। 18 বছর বয়সে ওইখানে যান এবং প্রায় 20 বছরের মতো, মানে 20 বছরের মতো সময় সেখানে তিনি থাকেন এবং ইসলামী শিক্ষা আয়ত্ত করেন। মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনগুলো সম্পর্কে বিস্তারিত আমরা ওই যে অধ্যায়গুলোকে ফেলে আসছি সেখানে যে পাবো। আমরা এখন আপাতত জাস্ট ব্যক্তিগুলোকে চিনি। ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হন কোথায়, যে উনি মক্কাতে যে 1818 সালে দেশে ফিরে এসে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও সরি
ও বিপ্লবী সৈয়দ আহমদ ব্রেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারে, সমাজ প্লাস ধর্মীয় দুই ধরনের সংস্কারেই উনি শুধু ধর্মীয় দেখে যে ধর্মের চিন্তা করবে তা না, ধর্মীয়ভাবে সমাজের যে সংস্কার ওই আন্দোলনটা উনি শুরু করেন। কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন। 1840 সালে এ মহৎ প্রাণ ও ধার্মিক নেতা মৃত্যুবরণ করেন। কত সালে? 1840 সালে। আমরা এরপরেও ধারাবাহিকভাবে অনেকগুলা নেতা পাবো যারা হচ্ছে মুসলিম, মানে এই মুসলিম শাসনের কয়েকটা নেতার কথা আমরা জানবো। আচ্ছা, ফরায়েজি আন্দোলন ওনার নামের সাথেই রিলেটেড, এটা ওনারই পরিচালিত, ওনাকে দিয়ে শুরু করা হাজী শরীয়তুল্লাহ বা হাজী শরীয়তুল্লাহর জীবনী বা হাজী শরীয়তুল্লাহর জীবনী যে আমরা পড়লাম, এই হাজী শরীয়তুল্লাহই এই যে ফরায়েজি আন্দোলন এটা পরিচালনা করেন, শুরু করেন। এরপরে আরো ধারাবাহিকভাবে ওনার ছেলে এটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাহলে দেখি, ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। এই যে হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে কি? ফরায়েজি আন্দোলন। ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ। ফরায়েজি শব্দটির এসেছে ফরজ থেকে। ফরায়েজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ফরজ শব্দ থেকে। আর ফরজ মানে হচ্ছে কি? অবশ্য কর্তব্য বা অবশ্য পালনীয়। অবশ্য কর্তব্য বা অবশ্য পালনীয় ফরজ শব্দের অর্থ। এগুলোও মনে রাখবেন, ভাববেন না যে এটা তো ইসলাম ধর্মের পড়া হয়ে যাচ্ছে, না, এগুলো এমসিকিউতে আসে যে ফরায়েজি শব্দটা কোন শব্দ থেকে এসেছে? ফরজ শব্দ থেকে। আর ফরজ শব্দের অর্থ হচ্ছে কি? আপনার ফরজ শব্দের অর্থ যে দাঁড়ায় হচ্ছে অবশ্য কর্তব্য বা অবশ্য পালনীয়। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে মুসলমানদের ফরজ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনের জন্য করেন। কেননা হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করেন যে মুসলমান জনগণ পীর পূজা, পীরের দরগা, মানে তখন মুসলিমরা বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন ছিল। তো হাজী শরীয়তুল্লাহ ভেবেছেন যে ওনাদেরকে এসব কুসংস্কার থেকে মুক্ত করা উচিত। আর এই মুক্ত করার লক্ষ্যে উনি এই ফরায়েজি আন্দোলনটা শুরু করেন। ফরায়েজি আন্দোলন বলতে হচ্ছে ধর্মীয়ভাবে তাদেরকে সংস্কারের চেষ্টা করা। তা এই হচ্ছে ওনার ফরায়েজি আন্দোলন বলতে পারো। এই লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। এই আন্দোলনটা সামাজিক প্লাস ধর্মীয় আন্দোলন ছিল। এজন্যই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফরায়েজি আন্দোলন। এজন্যই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনকে কি বলা হয়? ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আবরণে একটি সংস্কার আন্দোলন। আচ্ছা, ফরায়েজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব। ফরায়েজি আন্দোলন আসলে কি কি করেছে? ফরায়েজি আন্দোলনের ফলটা কি হয়েছে? সচেতনতা বৃদ্ধি, আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা, তারপর হচ্ছে অধিকার সচেতনতা বৃদ্ধি, জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হবার প্রেরণা, তারপর হচ্ছে যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা। মানে সচেতনতা বৃদ্ধি করে যে তারা কিভাবে নিজেদেরকে কুসংস্কারের মধ্যে রেখে নিজেদেরকে পিছিয়ে রাখছে বা নিজেদের অধিকার থেকে নিজেদেরকে পিছিয়ে রাখছে। এরপর হচ্ছে আত্মপ্রত্যয়, আত্মশুদ্ধির প্রেরণা। ধর্মীয় দিক থেকে যে প্রেরণাটা, সেটা আত্মশুদ্ধির প্রেরণা জেগে ওঠে। এই যে কুসংস্কারাচ্ছন্ন স্থবির চিন্তাধারার মধ্যে গতিশীল বিপ্লবী চেতনা জন্মলাভ করে। মানে একদম অন্ধভাবে আরেকজনকে ফলো করার থেকে নিজেও যে চিন্তা করতে পারে বা নিজের যে বিপ্লবী চিন্তা, সেটা পর্যন্ত আসতে সাহায্য করে এই ফরায়েজি আন্দোলন। মানে তখন হচ্ছে শুরু হয় মাত্র। যেই কুসংস্কারাচ্ছন্ন মুসলিম ছিল তাদের সঠিক পথে আনা বলতে পারো বা সঠিক চিন্তা ভাবনাতে আনার যে প্রক্রিয়া, সেটা তখন থেকেই শুরু হয়। তারপরে হচ্ছে যে জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হবার প্রেরণা। তখন জমিদারি প্রথা ছিল, জমিদাররা খুবই কি বলি অত্যাচারী একটা রূপে থাকতো। তারা নিজেদেরকে সর্বেশ্বর বা ভাবতো, আর প্রজাদেরকে নিজের মানে কি বলে ছোট ভাবতো, তাদের কোনো অধিকার ছিল না এরকম। তো সেই অন্ধভাবে বা অত্যাচারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যে সচেতনতা প্রয়োজন, সেটাও আসে এই ফরায়েজি আন্দোলনের মাধ্যমে। আচ্ছা, রাজনৈতিক আন্দোলনের সূচনা এই ধর্মীয় সংস্কারের মাধ্যমেই ধীরে ধীরে করে এটা রাজনৈতিক আন্দোলনের দিকে চলে যায়। আমরা দেখি সেটা কিভাবে। শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মাওলানা মোহাম্মদ মহসিন উদ্দিন
মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া। এই যে এটা কোশ্চেন আসতে পারে যে দুদু মিয়ার পুরো নাম কি, বা এটা এমসিকিউতেও আসে। তাহলে কি বলবেন? মাওলানা মোহাম্মদ মহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া পিতার অসমাপ্ত আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। তার মানে হচ্ছে তার পিতার মৃত্যুবরণ করার পরে দুদু মিয়া এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যায়। দুদু মিয়ার নেতৃত্বে ফরাইজি আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করতে শুরু করে। যখন দুদু মিয়া এই আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়া শুরু করে, তখন এটা ধর্মীয় বা সামাজিক আন্দোলন থেকে ধীরে ধীরে করে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ গ্রহণ করে। তার বাবা এই আন্দোলনে সফল না হলেও সে কিন্তু সফল হয়েছিল। 1862 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত দুদু মিয়ার পিতার মতোই ফরাইজি আন্দোলনের যোগ্য নেতৃত্ব দেন। কত সালে তাহলে মৃত্যুবরণ করেন? 1862 সালে দুদু মিয়া মৃত্যুবরণ করেন। হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন ব্যর্থ হলেও তিনি ধর্ম সংস্কারে অনেকটা সফল হন। তিনি অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন নিম্নবিত্ত মুসলমান জনগণকে অধিকার সচেতন করে তোলেন এবং তাদেরকে প্রতিবাদী ও সংগ্রামী হবার চেতনা সৃষ্টি করেন। ফরাইজি আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। মানে মুসলমানরা আগে নিজেদেরকে খুবই নিপীড়িত, তারপর হচ্ছে পরনির্ভরশীল, এই টাইপের একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল, বা তাদেরকে ওইভাবেই শাসন করা হচ্ছিল, আর তারা অন্ধভাবে ওইগুলোই বিশ্বাস করে যাচ্ছিল। এই ফরাইজি আন্দোলনের মাধ্যমেই তাদেরকে অল্প অল্প করে নিজেদের ওই ঘরকুনো থেকে রাষ্ট্র, সমাজ, অধিকার, নাগরিকত্ব এইসবের দিকে নিয়ে আসা হয়। আচ্ছা, এবার আসি আমরা তিতুমিরের জীবনী। তিতুমিরের কথা আমরা শুনি নাই আমার মনে হয়, এই বয়সে এসে কেউ নাই। এই যে সেই তিতুমির। আচ্ছা ওয়েট, আচ্ছা, তিতুমিরকে বীর যোদ্ধা, বিপ্লবী নেতা ও সফল সংগঠক সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির, ওনারও কিন্তু একটা পুরো নাম আছে, তার সাথে ছোট ডাকনাম বলতে পারো। তাহলে তার পুরো নাম কি? ওনার পুরো নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। তিতুমিরের পুরো নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির হচ্ছে ওনার ফুল নেম, আর ওনাকে আমরা চিনি তিতুমির নামে। 1786 সালে 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে উনি কত সালে জন্মগ্রহণ করেন? 1786 সালে। কোথায়? 24 পরগনা। 24 পরগনা বর্তমানে কোন কোন দেশে অবস্থিত আমরা জানি আশা করি। 24 পরগনা হচ্ছে বর্তমানে কোথায়? ভারতে অবস্থিত, তাই না? গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিতুমির স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে। তিনি ছিলেন কোরআনে হাফেজ এবং বাংলা, আরবি ও ফার্সি ভাষায় দক্ষ। কি কি ভাষায় দক্ষ ছিলেন উনি? বাংলা, আরবি ও ফার্সি ভাষায়। ইভেন তিনি কোরআনে হাফেজও ছিলেন। ধর্মশাস্ত্রে, ধর্মীয় দর্শনে তিনি ছিলেন, দাঁড়াও এখানে একটা দাগ পড়ে গেছে, কিভাবে পড়লো, ঠিক আছে। প্রোগ্রামার লক্ষ্য করা যায় ছোটবেলায় তিতুমির দেখতে সুদর্শন ও বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। ধর্মীয় পাঠশালায় শিক্ষকগণ তিতুমিরের সাহস, তীক্ষ্ণ মেধা ও স্মরণশক্তি দেখে আশ্চর্য হতেন। মানে উনি সব দিকে একদম, দেখতে যেমন সুন্দর ছিলেন, তার উপরে তিনি জ্ঞান আহরণেও ওরকম এক্সপার্ট ছিলেন। তাছাড়াও এই যে ভাষার যেই দক্ষতা সেটাও ছিল, তারপর অস্ত্রচালনা, সাহসিকতা, তারপর সব কিছুই তার মধ্যে ছিল। কুস্তি খেলা, অনেক গুণে গুণান্বিত ছিলেন উনি। এই জন্য তিনি অল্প বয়সেই নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন। তার এত গুণ, এত সুঠাম দেহ, সবকিছুর কারণে উনি অল্প বয়সে নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন। লাঠিয়াল বাহিনী, জমিদারদের আগে লাঠিয়াল বাহিনী থাকতো, তাদের লাভ করেন তিনি। 1821 সালে তিতুমির হজ করার জন্য মক্কা যান। 1821 সালে তিতুমির হজ করার জন্য মক্কা যান, সেখানে তিনি 3 বছর অবস্থান করেন। এরপর হচ্ছে উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমদ ব্রেলভির সাথে তার পরিচিত হয়। তিনি ওয়াহাবি বিপ্লবী ধ্যান ধারণা উদ্বুদ্ধ হন। তিনিও যে সেম হাজী শরীয়তুল্লাহর মতো দেশে ফিরে এসে তিনি প্রথমে নীলকর, ইংরেজ বণিক এবং সামন্ত রাজা জমিদারদের অত্যাচার নির্যাতন থেকে গরিব চাষিদেরকে মুক্ত করার
চেষ্টা চালান। শীঘ্রই তিনি ইংরেজ শাসকদের রোষানলে পতিত হন। দেশের মাটি থেকে বিদেশে ইংরেজ শাসনকে উৎখাত করার জন্য তিতুমির সর্বশেষে মানে কিছু করতে না মুখে বলে বা আন্দোলন করে কিছু না হওয়ার পরে তিনি সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন এবং সেই সময় যুদ্ধে তিনি 1831 সালে শহীদ হন। তাহলে আমরা দেখলাম কি উনি কত সালে জন্মগ্রহণ করেন? 1786 সালে। এবং যুদ্ধে শহীদ হন কত সালে? 1831 সালে। কে এটা? তিতুমির। তিতুমিরের ফুল নেম কি? তিতুমিরের ফুল নেম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। উনি কোন কোন আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন? যে কৃষকদের নীলকর বা কি বলে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য, নির্যাতনের হাত থেকে। আচ্ছা, সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপ কার পদক্ষেপ? তিতুমিরের। মানে উনি কি পদক্ষেপ নিয়েছিলেন? তিতুমির ছিলেন মনে প্রাণে ধর্মপ্রাণ মুসলিম। ওনারা সবাই ধর্মীয় দিক থেকে সমাজকে সংস্কার করার ট্রাই করেছেন। ধর্মীয় নিয়ম রীতি বা নিয়মকানুনের পালনের মাধ্যমে যেভাবে আর কি একটা সমাজকে সংস্কার করা যায়, তারা সেই চিন্তাটাই করেছেন। আচ্ছা, ভারতে তথা তদানীন্তন বাংলাদেশে প্রথম অবস্থায় ওয়াহাবি আন্দোলন ছিল সংস্কারবাদী আন্দোলন। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, তারপর হচ্ছে অনাচারগুলো দূর করতে সচেষ্ট হন। ওয়াহাবি আদর্শে বিশ্বাসী তিতুমির পীর পূজা, কবর পূজা, মানামানত তারপর হচ্ছে প্রভৃতি দূর করে প্রকৃত বা মূল ইসলামের বিশ্বাস স্থাপন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। মানে তাদের তিতুমির পুরোপুরি এটাকে ধর্মীয়ভাবে প্রথমে চিন্তা করেছিল যে মুসলিমরা যে বিভিন্ন কুসংস্কার, পীর পূজা করা, কবর পূজা করা, বিভিন্ন এইসব জিনিসের প্রতি আকর্ষিত বা ওইগুলা পালন করছে, ওইগুলা থেকে তাদেরকে বের করে এনে সত্যিকার অর্থে ইসলাম ধর্ম যেভাবে পালন করতে হয় ওইটা তাদেরকে শেখানো। আচ্ছা, তারপর থেকে কি হলো দেখি আমরা। এছাড়াও সামাজিক বিভিন্ন কুসংস্কার ছিল, ওইগুলোও দূর করার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা। আচ্ছা, সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম। প্রথমে তো বললাম যে এটা ছিল ওনার আন্দোলনের শুরুটা পুরোপুরি ছিল ধর্ম নির্ভর বা ধর্মের দিক থেকে। তাহলে সেটা আবার কিভাবে আমাদের নীলকর বণিক বা সামন্ত জমিদারে চলে আসলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 সালা জমিদারি বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার মুসলমানরা। কেননা কৃষক ও কারিগর সম্প্রদায়ের মধ্যে তাদের সংখ্যাই ছিল সর্বাধিক। এই যে 10 সালা বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্তের কারণে হচ্ছে আমাদের তখনকার মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ কৃষক বা কারিগর শ্রেণীর যে মানুষগুলো ছিল তাদের ম্যাক্সিমামে ছিল মুসলিম সমাজে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাশ করে এদেশের সমস্ত নিষ্কর জমিজমা নিজ অধিকারে নিয়ে তা আবার তাদের আশীর্বাদ পুষ্ট নতুন জমিদারদের মধ্যে নিলামে বন্দোবস্ত দিয়েছিল। তিতুমির বুঝতে পেরেছিলেন যে নীলকর বণিক এবং এদেশীয় সামন্ত রাজা জমিদারদের হাত থেকে গরিব কৃষকদের মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য। এই যে সিস্টেমটা চলছিল যে জমির মালিকানা সবকিছু জমিদারদের হাতে বা ইস্ট ইন্ডিয়াদের হাতে, আর বাকি যারা আছে সবাই তাদের প্রজা হিসেবে কাজ করছে বা তাদের কাইন্ড অফ চাকর বলতে পারো। প্রজা মানে তখন ওদেরকে এমনভাবে ট্রিট করা হতো যে ওরা ওদের চাকর, তো ওদের ন্যায্য অধিকারটা কখনোই দেয়া হতো না। এই কারণে তিতুমির একটা সংগঠন বা শক্তিশালী সংগঠন তৈরি করার চেষ্টা করে। কৃষক মুক্তির আন্দোলনে তিতুমিরকে প্রথমে বাধা প্রদান করেন 24 পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়। প্রথমেই একটা বাধা আসে কৃষ্ণদেব রায় অন্যান্য জমিদারদের সংগঠিত করে তিতুমিরকে শাস্তি দেওয়ার জন্য তৎপর হয়। তিতুমিরের 1000 সশস্ত্র শিষ্য সাগরেদ সর্বপ্রথম খানপুরের অত্যাচারী জমিদারের বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে জয়যুক্ত হয়। এরপর তার বিজয়ী বাহিনী ইছামতি নদীর অতিক্রম করে পুরার জমিদার বাড়ি আক্রমণ করে। তার বিরুদ্ধে জমিদার শ্রেণীর
লোকেরা কি বলে অ্যাকশন নিলেও তার যে 1000 মাত্র 1000 লোকের যে একটা বাহিনী ছিল, তারা অলরেডি তাদের প্রথম যে টার্গেট সেটা জয় করে ইছামতির দিকে অগ্রসর হতে থাকে বা আক্রমণ করে। কোথায়? পুরার জমিদার বাড়িকে আক্রমণ করে। গ্রেফতার করার জন্য কি করে ইংরেজ ম্যাজিস্ট্রেট কালবিলম্ব না করে কদমগাছিয়া থানার দারোগার নেতৃত্বে 150 সিপাই ও অসংখ্য চৌকিদার দফাদার পাঠান। আচ্ছা, আমরা এগুলো কেন পড়ছি? এই জীবনী থেকে প্রশ্ন আসে তাই। আর যখন জীবনী চাইবে তখন আপনাদেরকে এগুলা তুলতে হবে। তার যে কাজকর্ম, সে কি কি করেছে, কিভাবে তিনি আমরা এত মানুষ আন্দোলন করার পরে এই গুটি কয়েক মানুষের নাম কেন আমরা জানি, তাদের নামই কেন বইয়ে তুলে দেওয়া, তারা কোত্থেকে শুরু করেছে, কোথায় শেষ করেছে, কি কি তাদের অবদান, এগুলো আমাদেরকে জানতে হবে, জেনে খাতায় লিখতে হবে। যুদ্ধে তিতুমির জয়লাভ করে 2 জমিদারের তালুক দখল করেন। ওই যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সিপাহী পাঠান, তাদের সাথেও যুদ্ধ করে তিতুমির জয়লাভ করে ফেলেন। যুদ্ধে তিতুমির জয়লাভ করে এবং তিতুমির এরপর টাকি এবং গোবরডাঙ্গার অত্যাচারী জমিদারদেরকেও কর প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। তিতুমিরের বিজয়ের নীলকর বণিক এবং স্থানীয় জমিদারগণ পরাজিত হয়ে পড়েন। খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, তারপর হচ্ছে আরো সব জমিদার মিলে কয়েকটা জেলার জমিদার এখানে দেয়া আছে। নীলকর ইংরেজ বণিকগণ সংঘবদ্ধ হয়, মানে জমিদার শ্রেণী আর হচ্ছে নীলকর ইংরেজ বণিকগণ সংঘবদ্ধ হয়ে তিতুমিরের বাহিনীকে আক্রমণ করতে উদ্যত হন। তিতুমিরের বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। এই যে তিতুমিরের বিরুদ্ধে তিতুমির 2-3টা কি বলে রাজাকে পরাজিত করার পরে জমিদারকে পরাজিত করার পরে কয়েকটা জমিদার, কয়েকটা অঞ্চলের জমিদার আর হচ্ছে ইংরেজ সংঘবদ্ধ হয়ে কি করে তিতুমিরের বাহিনীকে আক্রমণ করার পরিকল্পনা করে। সেইখানে কে নেতৃত্ব দেয়? আলেকজান্ডারের নেতৃত্ব দেয়। কিন্তু আলেকজান্ডারের নেতৃত্বাধীন এই যৌথ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এই যে যৌথ বাহিনী, সেটাও তিতুমিরের বাহিনীর কাছে পরাজিত হয়ে যায়। নীলকর ইংরেজ বণিক, স্থানীয় জমিদার এবং সরকারি বাহিনীর মিলিত শক্তির পরাজয় তিতুমিরকে আরো সাহসী ও স্বাধীনচেতা করে তোলে। বারবার হচ্ছে উনি বিজয়ী বেশে আবার সবার সামনে উঠে আসছিল, তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছিল না। তিতুমিরের কৃষক আন্দোলন প্রথমে ছিল অত্যাচারী, মানে প্রথমে শুধু অত্যাচারী নীলকর এবং স্থানীয় সামন্ত রাজা জমিদারদের শোষণ নির্যাতনের বিরুদ্ধে গণ আন্দোলন। মানে তারা যেন সাধারণ জনগণকে, জমিদাররা কোনো ধরনের শোষণ নির্যাতন বা অত্যাচার না করে, এই কারণেই প্রথমত শুরু হয়েছিল তাদের এই আন্দোলন বা তিতুমিরের যে আন্দোলন এটা। কিন্তু কি করে, যে জমিদারগুলো আছে ওদের তো হচ্ছে ব্যবসায় ধরো ব্যাঘাত ঘটে যাচ্ছে, ওই সময় ওরা যে কি করে ইংরেজদের কাছে, ইংরেজ সরকারের কাছে বলতে থাকে যে এটা আসলে তিতুমিরের ইংরেজ সরকারকে উৎখাত করার আন্দোলন, এটা কৃষকদের জন্য, কৃষকদের ন্যায় প্রাপ্তির আন্দোলন না, ইংরেজ সরকারকে উৎখাত করার আন্দোলন। তো বারবার এটা ইংরেজদেরকে ওরা বোঝানোর ট্রাই করে। আর এদিক দিয়ে আবার কি করে, তিতুমিরও ইংরেজ সরকারকে জানানোর চেষ্টা করে যে তাদের নিয়োগপ্রাপ্ত যে জমিদারগুলো বা জমিদারকে তো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাই কন্ট্রোল করতো বা ওদের কথা শুনে জমিদাররা চলতো। তো তাদেরকে যেন এই অত্যাচারিতা থেকে বা অত্যাচার না করে অন্য প্রজাদের, সেটা বোঝানোর জন্য চেষ্টা করে তিতুমিরের কথায় সালেরা কোনো কর্ণপাত করেছে জমিদারদের কথায়। তারপর দেশের সকল প্রজাই এরপর যখন হচ্ছে 1825 সালে 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলায় কিয়দংশ সংযুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে মনোনিবেশ করেন। যেহেতু তারা কথা শুনবেই না, তাই ওই পর্যায়ে যে হচ্ছে তিতুমির ব্যাপারটাকে একদম রাজনীতিক করে তোলে, যে তারা যেহেতু আমার কথা শুনছে না, তারা উল্টা সংঘবদ্ধ হয়ে আরো ডাবল নির্যাতন করার প্ররোচনা করছে। সো ও কি করলো, যে ওরা যে কথাটা বলছিল যে স্বাধীনতা চাই তিতুমির, ও সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করলো। কত সালে? 1825 সালে 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর। কি 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলাকে সংযুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তিনি মনোনিবেশ করেন।
উইলিয়াম হান্টারের মতে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮০,০০০ কৃষক, মানে নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্ত, এখানে তাদের কোনো জোর করতে হয় নাই, তাদের এক্সট্রা করে কিছু লোভ দেখাতে হয়নি, কিছুই বলতে হয় নাই, কারণ তারা বুঝতে পেরেছে যে তিতুমির আসলেই তাদের পক্ষে কাজ করছে। সো স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৮০,০০০ কৃষক সেনাকে নিয়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তারা স্বতঃস্ফূর্তভাবেই আসে, এই ৮০,০০০ শ্রমিক বা কৃষক। তিনি ঘোষণা করেন তিতুমির এখন এদেশের নবাব, দেশের সকল প্রজা স্বাধীন। তার মানে কি, যে ইংরেজদের তাদের জমির উপরে, তাদের সম্পদের উপরে কোনো অধিকার নেই। ইংরেজরা তাদের সম্পদ নিয়ে কোনো কিছু করতে পারবে না। ইংরেজদের এই সম্পদ যেই ইংরেজদের আন্ডারে ছিল, এটা আর তাদের মধ্যে নেই। তাহলে কি বলেছে, যে সকল প্রজাই স্বাধীন, কৃষকরা এদেশের জমির মালিক। এদেশের জমির মালিক কারা? কৃষকরা। সো এই যে তাদের স্বাধীনতা চাওয়া, এরপর থেকে এই ব্যাপারটা আরো সিরিয়াস হয়ে যায়। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকেই নাকচ করে দিয়েছে। এতদিন এটা ছিল শুধুমাত্র তাদেরকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য, বা অত্যাচার যেন না করে এটার জন্য। কিন্তু যখন দেখেছে যে জমিদার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলে আরো ডাবল অত্যাচার করছে, তখন তারা সত্যি সত্যি এটাকে স্বাধীনতার যুদ্ধে রূপান্তর করে। কত হাজার কৃষক শ্রমিক নিয়ে? ৮০,০০০। এটা কিন্তু কোনো জোর জবরদস্তি না, কোনো কিছুই না, এটা একদম নিজের ইচ্ছায়। তারা প্রচার করেন যে তিতুমির একজন ধর্মান্ধ মুসলমান, সুতরাং হিন্দু কৃষকদের উচিত এই আন্দোলনকে বিরোধিতা করা। এই যে বিরোধিতার একটা পথ খুঁজে দিয়েছে কি, যে তিতুমির হচ্ছে ধর্মান্ধ মুসলিম, তার সাথে আন্দোলন করে কৃষক, হিন্দু কৃষকদের কোনো লাভ হবে না, সে শুধু মুসলিমদের জন্য কাজ করবে। এইভাবে তাদের বিদ্রোহের মধ্যে, আচ্ছা এটার নাম, সরি আমি তো আন্দোলনটার নামই বলি নাই, আন্দোলনটার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। তিতুমিরের এই বিদ্রোহের নাম কি? বারাসাত বিদ্রোহ। ওই যে নাকচ করে দিয়েছে যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানি না, আমার প্রজারা স্বাধীন, আমিই বাংলার নবাব। এই যে এটা হচ্ছে কি আমাদের বারাসাত আন্দোলন। এটা কিন্তু খ নাম্বার কোশ্চেনে আসতে পারে, যে বারাসাত বিদ্রোহ নিয়ে কিছু লেখো, বা গতেও চলে আসতে পারে তিতুমিরের আন্দোলন। তিতুমিরের আন্দোলনের কথা বললে বারাসাতের আন্দোলন আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বিদ্রোহ দমনের জন্য হিন মুসলিম বিভেদ নীতির কৌশল অবলম্বন করেন। তারা প্রচার করেন যে তিতুমির একজন ধর্মান্ধ, তাই না? আচ্ছা, এরপর তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি, মানে যুদ্ধ প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ। মানে শুধু কি বলবো, আবেগীয় যে বল বা শরীরের বল বা মনের জোর দিয়ে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফেস করা যাবে না। এতদিন পর্যন্ত যতটুকু এগোতে পেরেছে সেটা ঠিক ছিল, কিন্তু তিতুমির ছিলেন খুবই বিচক্ষণ। তিনি একটা পর্যায়ে যে বুঝতে পেরেছেন, যখন উনি স্বাধীনতা ঘোষণা করে ফেলেছেন, তখন শুধুমাত্র এই আগের যে অস্ত্র বা এগুলা দিয়ে কোনো কাজ হবে না। এখন তাদের প্রয়োজন সত্যিকার অর্থে যুদ্ধের প্রস্তুতি, সত্যিকার অর্থে একটা স্ট্রং সেনা প্রশিক্ষণ, আর হচ্ছে সমর প্রস্তুতি। সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণ করেন। তার যে সেনাবাহিনী, তাদের আত্মরক্ষার জন্য তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলিকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়া, কোথায়? কলিকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা, এই যে বাঁশের কেল্লা, তিতুমিরের নাম শুনলেই আমাদের তার বাঁশের কেল্লার কথা চোখে ভাসার কথা। একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা, নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা নামে বিখ্যাত। তার প্রিয় সহচর গোলাম মাসুম ও মিসকিন শাহ এর নেতৃত্বে গড়ে ওঠে একটি অকুতোভয় কৃষক সেনাবাহিনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1831 সালে 14ই নভেম্বর একদল সুসজ্জিত বাহিনী প্রেরণ করে। কর্নেল স্টুয়ার্ট আধুনিক মরণাস্ত্র সজ্জিত বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করলে তিতুমির অসীম সাহসের সাথে তা মোকাবেলা করেন, পরাজিত হয় এবং তিতুমির এই যুদ্ধে শহীদ হন। ওই যে বাঁশের কেল্লার যে যুদ্ধ, সেইখানেই তিতুমির শহীদ হন, কারণ তাদের ছিল আধুনিক যুদ্ধ বা আধুনিক যে মরণাস্ত্রগুলো, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্রগুলো, ওইগুলো। তিতুমিরের বিশ্বস্ত অনুচর গোলাম মাসুম শাহ সহ অনেককে ফাঁসি এবং বড় রকমের শাস্তি প্রদান করা হয়। যারা বেঁচে গেছিল তাদের মধ্যে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, আবার অনেককে বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের
হাজী শরীয়তুল্লাহ, এরপর আসলো আমাদের কে, দুদু মিয়া, এরপরে আসলো আমাদের তিতুমির। এখন আসবে কে, এখন আসবে হচ্ছে নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফের জীবনী। নবাব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন কত, 1828 সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি মেধাবী ছাত্র, সবাই মেধাবী ছাত্র ছিল মনে হয়। অল্প সময়ের মধ্যেই তিনি ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করেন এবং পরে 1849 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। তিনি সরকারি চাকরিও করেছেন। এতক্ষণ কিন্তু আমরা এই ধরনের কোনো ইনফরমেশন কারো থেকে পাই নাই। 1854 সাল থেকে 1867 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1862 সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। 1863 সালে মুসলিম সাহিত্য সমিতি নামক একটি সাংস্কৃতিক, এই যে এটা কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন, সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে এটা, 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরও পরে নবাব বাহাদুর, ওই যে নবাব আব্দুল লতিফ, ওটা কিন্তু আগে নবাব ছিল না, আব্দুল লতিফ ছিলেন। এরপরে 1880 সালে নবাব আব্দুল লতিফ হন। তারও পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করে কে, ব্রিটিশ সরকার। 1893 সালে 10 জুলাই তিনি ইন্তেকাল করেন। তাহলে আব্দুল লতিফ কিন্তু প্রথম থেকেই নবাব বংশে জন্মগ্রহণ করেননি, নবাব ছিলেন না। তার নামের সাথে তাকে নবাব উপাধি দিয়েছেন ব্রিটিশ সরকার কত সালে, 1880 সালে। আর এরপরেও দিয়েছেন নবাব বাহাদুর উপাধি। সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে তার অবদান। ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেন। এতদিন ওনার আগ পর্যন্ত সবাই শুধু মুসলমানদেরকে রক্ষা করেছেন, মুসলমানদের অধিকার বা নির্যাতন থেকে বাঁচিয়েছেন। এখন চলে আসছে যে মুসলমানরা তো তাদের অধিকার সম্পর্কে সচেতন হলেন, তাদের এই সচেতনতাকে আরও স্ট্রং করতে তাদের প্রয়োজন শিক্ষা। সেই শিক্ষার ব্যবস্থা দিকে নজর দেন এই নবাব আব্দুল লতিফ। ইংরেজি ভাষা, তারপর হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠাতাকে আমাদের এই নবাব আব্দুল লতিফ। মহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থাকরণ, কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নত ও আধুনিকীকরণ, হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করা। এই যে এটা হচ্ছে আরেকটা বড় পদক্ষেপ। ঢাকার নবাব পরিবারে এখন আমরা নবাব আব্দুল লতিফের থেকে চলে আসছি নবাব স্যার সলিমুল্লাহতে। এরপর আসবে হচ্ছে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরপর আসবে শেরে বাংলা। আচ্ছা, ঢাকার নবাব পরিবারের, উনি আবার নবাব পরিবারের স্ত্রী ছিলেন। নবাব পরিবারের 1871 সালের 7 জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন। তাহলে নবাব স্যার সলিমুল্লাহর নাম কি, খাজা সলিমুল্লাহ। খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ এবং পিতামহের নাম হচ্ছে নবাব খাজা আব্দুল গনি। তিনি শিক্ষা সমাপ্ত করে কিছুদিনের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বশীল সরকারি চাকরিতে যোগদান করেন, কিন্তু অচিরেই তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। উনি সরকারি চাকরি বাদ দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন। কিন্তু পরিবারের নবাব পরিবার সন্তান হলেও সে সময় মুসলমানদের সার্বিক দুরবস্থা ও অসহায়তাকে তাকে পীড়িত করে। তখন এত বছর মুসলমানদের ভালোই একটা
নামডাক থাকলেও ওনার সময়ে, উনি যেই সময়ের নবাব ছিলেন, তখন নবাব পরিবারের হয়েও তা ওই নবাবী যেই পরিচয়, তাকে সেই সুবিধাটা দিতে পারেনি। 1915 সালে 12ই জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। ব্রিটিশ রাজভক্ত হলেও পূর্ব বাংলার মুসলমানদের উন্নতির জন্য তিনি ছিলেন সচেষ্ট। আচ্ছা, রাজনৈতিক অবদান, উনি রাজনীতিতে কি কি অবদান রেখেছেন? বঙ্গভঙ্গতে, তারপর হচ্ছে মোহামেডান প্রেসিডেন্সিয়াল ইউনিয়ন গঠনে, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায়, তারপর হচ্ছে স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী ও নির্বাচন, শিক্ষা বিস্তারের অবদান। আমি যেগুলো এই যে এরকম ছোট ছোট পয়েন্ট আকারে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনারা হচ্ছে আপনাদের বইতে এলাবোরেট করে পেয়ে যাবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস থেকে দেশবন্ধু হওয়ার কাহিনী, দেশবন্ধু কেন উনি? আচ্ছা, চিত্তরঞ্জন দাসের জন্ম 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ, ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। এই পর্যন্ত কাউকে পেলাম না যে মেধাবী নয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য বিলেতে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু ইংরেজদের ভারত বিদ্বেষ তাকে দুঃসহ কষ্ট দিয়েছে বলে তিনি লোভনীয় আইসিএস পরীক্ষা অবতীর্ণ হননি। দেখো, মানুষের দেশের প্রতি কত ভালোবাসা, এত সুন্দর সুযোগ, তার মেধা থাকা সত্ত্বেও সে ওই পরীক্ষাতে কেন অংশগ্রহণ করেনি? কারণ ইংরেজদের যে ভারত বিদ্বেষী যে মনোভাব, সেটা তাকে কষ্ট দিয়েছিল। ভারত বিদ্বেষী মনোভাবটা সে নিতে পারে নাই। আর আমরা এখন বিদেশি একটা ভিসা পাসপোর্ট কোনো মতো লেগে যেতে পারলে বাংলাদেশকে চিনি না, বাংলাদেশে আমি থাকবো না, বাংলাদেশে মানুষ থাকে, বাংলাদেশে একটা থাকার মতো জায়গা হলো, এই সেই কত কথা। দেশপ্রেম নেই আমাদের মধ্যে। ইভেন মানে আমি বলছি আমার মধ্যেও নেই ওরকম, এইরকম লেভেলের দেশপ্রেম এখন আর কারোর মধ্যেই নেই। আছে, সেটাকে জাগিয়ে তুলতে হয়, কিন্তু দেশ ছাড়ার প্রশ্নে সবাই রেডি, এখনকার জেনারেশন অ্যাটলিস্ট। কিন্তু ইংরেজদের ভারত বিদ্বেষ তাকে, আচ্ছা, কর্মময় জীবনে তিনি একজন সফল আইনজীবী। তিনি কি ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন আইনজীবী। প্রথম জীবনে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু ভারতের মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনের শুরু হলে তিনি সকল ধরনের বিলাসিতা পরিত্যাগ করেন এবং দেশসেরা ও সহজ সরল জীবনযাপন বেছে নেন। আমরণ তিনি তা বজায় রেখেছিলেন। তার রাজনৈতিক জীবন ছিল অল্প সময়ের, কিন্তু এর মধ্যেই তিনি অসাধারণ খ্যাতি অর্জন করেন। মানে ওনার লাইফটা কোনো স্ট্রাগল বা কিছু ছিল না। উনি আছে না যে একদম মন থেকে দেশপ্রেমী, ওই টাইপের একজন মানুষ ছিলেন, যে নিজেরই মনে হয়েছে যে আমার দেশের জন্য এইটুকু করা উচিত। দেশকে ভালোবাসে বলে উনি ওনার মেধার যাচাইয়ের যে একটা বড় সুযোগ ছিল সেটাকেও বাদ দিয়ে দিয়েছেন। এরপর হচ্ছে ওনার যে নিজের বিলাসিতা ছিল, অসহযোগ আন্দোলনের ডাকে সেই বিলাসিতাও বাদ দিয়ে দিছে। আমরা তো এই বিলাসিতা কখনোই বাদ দিতে পারবো না। আমাদের এই অসহযোগ আন্দোলন দিলে, আমরা বয়কট আন্দোলন, কোকাকোলাকে বয়কট করতে বলছে, এটাই পারলাম না। সবাই মিলে কোকাকোলা, একজন বয়কট করলো, 3জন খাচ্ছি, আর বাকি সব পণ্য তো বাদই দিলাম। আচ্ছা, স্বরাজ দল। 1923 সালের নির্বাচনকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ সিদ্ধান্ত গ্রহণ করেন যে কংগ্রেসিরা নির্বাচন বয়কট না করে এতে অংশগ্রহণ করবে এবং আইনসভার নির্বাচিত আসনগুলো দখল করে সরকারি নীতির বিরোধিতা করবে। কিন্তু রাজা গোপালচারী, কস্তুরী রঙ্গ আইয়ার, ডক্টর আনসারি প্রমুখ কংগ্রেস নেতা এ পরিকল্পনার বিরোধিতা করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সময়ের পরিবর্তনকামী এবং পরিবর্তন বিরোধী এ দুটি উপদলে বিভক্ত হয়ে যায়।
এই যে তারা চিন্তা করেছিল যে তারা সরকারের যেই নীতি সেটাকে বিরোধিতা করবে, কিন্তু এখানেও আবার কিছু মানুষ ছিল যারা তাদেরই বিরোধিতা করছিল। সো তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে এ সময় দুইটা দলে বিভক্ত হয়, পরিবর্তনকামী এবং হচ্ছে পরিবর্তন বিরোধী। কিছু মানুষ পরিবর্তন চাচ্ছে, তারা হচ্ছে কে, এই যে সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, দেশবন্ধু, এরা। কিন্তু আবার কিছু মানুষ ছিল পরিবর্তনটাকে চাচ্ছিল না, যেভাবে চলছিল ওইভাবেই চালাতে চাচ্ছিল। যেমন আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে অনেকে চাচ্ছিল যে সরকার বিদায় হোক, অনেকে চাচ্ছিল না সরকার বজায় থাকুক, ওইরকম একটা সিচুয়েশন ছিল। 1922 সালের গয়রা অধিবেশনে কংগ্রেসের পরিবর্তন বিরোধীদের বা গান্ধীবাদীদের নেতা রাজা গোপালচারী আনিত বয়কট প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। এর ফলে চিত্তরঞ্জন দাস কংগ্রেস সভাপতির পদত্যাগ করেন। এই যে চিত্তরঞ্জন দাস কি করেন, কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি আইনসভা নির্বাচনে অংশগ্রহণ এবং আইনসভা বয়কট না করে এতে যোগদানের সিদ্ধান্তে অটল থাকার কথা ঘোষণা করেন। তিনি 1922 সালের 31শে ডিসেম্বর গয়ায় মতিলাল নেহেরু, হাকিম আজম খান আরও সবাইকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের নামকরণ করা হয় কংগ্রেস খিলাফত স্বরাজ দল। এই যে এইসব দল টল এগুলোর কথা আপনারা মনে রাখবেন, সংক্ষেপে স্বরাজ দল। এই যে স্বরাজ দলটা কোত্থেকে আসলো, কার কার সাথে রিলেটেড, মেইনলি হচ্ছে আমাদের এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে রিলেটেড আমাদের এই স্বরাজ দল। এবার চলে আসি আমাদের বেঙ্গল প্যাক্ট। বেঙ্গল প্যাক্ট হয় কত সালে? প্যাক্ট মানে হচ্ছে চুক্তি। বেঙ্গল প্যাক্ট হয় কত সালে? 1923 সালে। বিংশ শতাব্দীর শুরুতে এ কে ফজলুল হক, কে কে ছিল সেটাও মনে রাখবেন, এ কে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ব্যারিস্টার আবদুল্লাহ রসুল প্রমুখের রাজনীতিতে প্রবেশের সাথে সাথে বাংলার রাজনৈতিক অঙ্গনে একটি গুণগত পরিবর্তন আসে। এ কে ফজলুল হক ছিলেন খাঁটি বাঙালি ও সাম্প্রদায়িক, মানে তারা এই 3-4 জন রাজনীতিতে পুরোপুরি পদার্পণ করার কারণে রাজনীতিতে একটা কি আসে, গুণগত পরিবর্তন আসে। সোহরাওয়ার্দী উদ্যান বলতেছি, শহীদ সোহরাওয়ার্দী ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন, প্রগতিশীল ও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু মুসলমান, মানে এই যে খেলাফতের যে আন্দোলন ছিল, ওই যে মুসলিম আন্দোলন, মুসলমানদের যাদের কথা পড়লাম আমরা, যে কে কে ছিল এখানে, হাজি শরীয়তুল্লাহ, তারপর তিতুমির, দুদুমিয়া, ওনাদের যে আন্দোলন সেটাকে খেলাফত আন্দোলন বলে। ওই খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণে হিন্দু মুসলমান সম্প্রীতি বিনষ্ট হয়, মানে তাদের মধ্যে যে পরস্পরের যে বন্ধন ছিল সেটা নষ্ট হয়ে যায়। আর এই সোহরাওয়ার্দী, চিত্তরঞ্জন দাস, তারপর হচ্ছে এ কে ফজলুল হক, তারা চিন্তা করেন যে তাদের দাবি দাবার প্রশ্নে আলাদা একটা প্যাক্ট তৈরি করবে, যেখানে তাদের আবার যে পরস্পরের যে বন্ধনটা ছিল সেটা আবার তৈরি হবে, পারস্পরিক বন্ধন তৈরি হবে হিন্দু মুসলমানের, তাদের এই সম্পর্কটাকে আবার স্ট্রংভাবে গঠন করবে। সেই ভিত্তিতে একটা চুক্তিতে আসা উচিত বা একটা চুক্তি সম্পাদন করেন। সেই চুক্তির নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট, ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি 1923 সালে 16 ডিসেম্বর কাউন্সিলর সভায় চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। কত সালে স্বরাজ পার্টি কত সালে এটাকে স্বীকার করে? 1923 সালের 16 ডিসেম্বর এটাকে অ্যাকসেপ্ট করে। বেঙ্গল প্যাক্টের দিক ও শর্তাবলী, কি কি শর্ত ছিল সেটা দেখেন আপনারা।
শেরেবাংলা একে ফজলুল হক। আমরা আরেকজনের কথায় চলে আসছি, নাম হচ্ছে 1873 সালে 26 অক্টোবর বাঙালির প্রাণপ্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক বরিশালের সাতুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাসম্পন্ন ছাত্র। বরিশালের জেলা স্কুল থেকে তিনি বিশেষ কৃতিত্বের সাথে প্রবেশিকা, প্রেসিডেন্সি কলেজ থেকে FA এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিতে একই সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1895 সালে তিনি গণিতে MA ডিগ্রি অর্জন করেন। 1896 সালে তিনি কৃতিত্বের সাথে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1900 সালে বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসেবে কলকাতা হাইকোর্টের আইন ব্যবসা শুরু করেন। এরপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করেন। কত কিছু করেছেন দেখছো একটা জীবনে। 6 বছর এ পদে চাকরি করেন, কিন্তু চাকরির বাধা ধরা নিয়ম কানুন তোষামোদী তাকে আকৃষ্ট না করায় তিনি পুনরায় আইন ব্যবসায় যোগ দেন এবং অতি দ্রুত সাফল্য লাভ করেন। 1911 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। কত সালে? 1911 সালে প্রবেশ করেন এবং 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। শুরু হয় তার সফল রাজনৈতিক জীবন। 1962 সালে এর অসাধারণ রাজনৈতিক নেতা ইন্তেকাল করেন। কত সালে? 1962 সালে। রাজনীতিতে শেরে বাংলার একে ফজলুল হকের অবদান কি? গোল টেবিল বৈঠকে যোগদান, হিন্দু মুসলিমের স্বার্থ সমন্বয়, লাহোর প্রস্তাবের উত্থাপক, 1954 সালে সাধারণ নির্বাচন। এগুলো আমরা সব পড়ব আমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায়। লাহোর প্রস্তাব আর হচ্ছে আরেকটা কি পড়লাম, যে আমাদের 1954 সালের সাধারণ নির্বাচন। এগুলো আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব। কৃষি ঋণ আইন প্রণয়ন, কৃষকদের কল্যাণের জন্য হচ্ছে উনি কৃষি ঋণের ব্যবস্থা করেছেন। কৃষক প্রজা আন্দোলন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, ঋণ সালিসি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন, এগুলো করেছেন। সর্বভারতীয় শিক্ষার বিস্তারে করেছেন। সর্বভারতীয় শিক্ষা সম্মেলন, শিক্ষা পরিকল্পনা পেশ, ছাত্রাবাস নির্মাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফজলুল হক হল প্রতিষ্ঠা, তারপর হচ্ছে ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন, লেডি ব্রেবর্ন কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠা, পূর্ববঙ্গে কলেজ প্রতিষ্ঠা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন বর্ণাঢ্য, কর্মমুখর ও বৈচিত্র্যময়। 1892 সালে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলায় আচ্ছা, এতক্ষণ আমরা শেরে বাংলারটা শেষ করলাম। এখন হচ্ছে শহীদ সোহরাওয়ার্দীর। এইগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের অবদান। এটা 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 এখন হচ্ছে সোহরাওয়ার্দী, যার নামে আমাদের ইউনিভার্সিটির পাশে একটা উদ্যান আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন বর্ণাঢ্য, কর্মমুখর ও বৈচিত্র্যময়। 1892 সালের পশ্চিম বাংলার মেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। তিনি মেদিনীপুরে তার বিদুষী জননী খুজিস্তা আক্তার বানু এবং বিদ্যান মামা স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট বিদ্যারম্ভ করেন। তারপর শিক্ষাগুরু অনেক কিছুই করেন। ব্যারিস্টার হয়ে 1920 সালে দেশে ফিরে এসেই তিনি স্বরাজ আন্দোলনের খিলাফত আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। কত সাল থেকে? 1920 সাল থেকেই। মানে বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে, সেখান থেকে দেশে ফিরেই স্বরাজ আন্দোলন এবং খিলাফত আন্দোলনে
সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এ সময় তিনি প্রখ্যাত আইন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন। তাহলে সোহরাওয়ার্দীর সাথে আমার শুধু উদ্যান চলে আসে, সোহরাওয়ার্দীর সাথে সম্পর্ক কার? চিত্তরঞ্জন দাশের। 1921 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর শুরু হয় তার বর্ণাঢ্য কর্মমুখর রাজনৈতিক জীবন। আইয়ুব খানের শাসনামলে তিনি গ্রেফতার এবং নির্যাতনের শিকার হন। তার স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসার জন্য বৈরুতে অবস্থানকালে গণতন্ত্রের মনসাপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুত ইন্টারকন্টিনেন্টাল হোটেল কক্ষে 1963 সালের 5ই ডিসেম্বর ভোর 3টায় একান্ত নিঃসঙ্গ পরিবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এখন তার অবদান কি কি? এখন তার অবদানগুলো হচ্ছে খেলাফত আন্দোলনের সংগঠন, শ্রমিক নেতা, শ্রমিকদের জন্য কাজ করেছেন। মুসলিম লীগের সংগঠন, যুক্ত বাংলা সপক্ষে আন্দোলন, তারপর হচ্ছে আওয়ামী লীগ গঠন। আওয়ামী লীগ গঠনে তার অবদান ছিল। অবশ্যই তখন তারা স্বৈরাচার আওয়ামী লীগ গঠনের জন্য কাজ করে নাই। 1954 সালে নির্বাচন ও যুক্ত ফ্রন্ট। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি করেছে? বিরোধী দলের স্রষ্টা, মানে একাধিক দল থাকা উচিত বা ভোটাভুটি হওয়া উচিত, এগুলা। সাময়িক শাসনের বিরোধিতা, এনডিএফ গঠন, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস, মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। এরপর হচ্ছে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামের এক অখ্যাত দরিদ্র পরিবারে 1880 সালের 12ই ডিসেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজি শরাফত আলী খান। শরাফত, হ্যাঁ। বাল্যকালে পিতাকে এবং কৈশোরে মাকে হারিয়ে অসহায় আব্দুল হামিদ খান ওরফে চেগা মিয়া চাচা ইব্রাহিম খানের, তার নাম তাহলে আমরা আরেকটা পেলাম। কয়েকজনের কিন্তু আমরা ডাবল ডাবল নাম পাচ্ছি। এগুলো আপনারা মনে রাখবেন যে কার নাম কি পাচ্ছি আর কে কোন গ্রামে জন্মগ্রহণ করেছে। এই ব্যাপারটা অনেকেই স্কিপ করে যান, যে শুধু জেলা মনে রাখেন বা তার নাম মনে রাখেন, তার বাবার নাম, তার দাদার নাম। এরপর হচ্ছে ধরেন এই যে এরকম যাদের সারনেম থাকে, তারপর সারনেমের সাথে সাথে আবার অনেক সময় ডাকনামগুলো থাকে, এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এগুলো থেকে কি হয়, এমসিকিউতেও আসে আবার কতেও আসে। সো এগুলো যদি স্কিপ করে যান যে এত কিছু কিভাবে মনে রাখবো সেই ভয়ে, তাহলে কিন্তু আপনাদের এখানে নাম্বার মিস আউট হয়ে যাওয়ার সুযোগ থাকে। সো মাদ্রাসায় সীমাবদ্ধ জীবন তাকে তাই ধরে রাখতে পারেনি, মানে সে পড়াশোনার ক্ষেত্রে যে মাদ্রাসায় ভর্তি হয়েছিল সেখানে যে ধরাবাঁধা নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে সে থাকতে পারেনি, সেখান থেকে বের হয়ে আসছে। এরপর শুরু হয় তার ভবঘুরে জীবন। অনেকক্ষণ পরে একটা একদম পুরোপুরি শিক্ষিত, মেধাবী, গুছালো মানুষ থেকে একটা আমাদের মতো মানুষ চিন্তা করতে পারো, যে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অবশ্যই আমাদের লেভেলে না, তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আরও উপরে, আরও বড় ইয়ার, কিন্তু তারার সেই ধরাবাঁধা পড়াশোনার জীবন থেকে বের হয়ে আসছিল। এমনকি বেঁচে থাকার তাগিদে তিনি দিনমজুর ও কুলির কাজও এ সময় করেছিলেন। ভবঘুরে তরুণ আব্দুল হামিদ খান একসময় ইরাকি আলেম ও ধর্মপ্রচারক শাহ নাসিরুদ্দিন বগদাদির আশ্রয় লাভ করেন এবং তার নিকট তিনি কোরআন, হাদিস ও ধর্মীয় শিক্ষা লাভ করেন। তিনি যুক্তপ্রদেশের দেওবন্দ মাদ্রাসায় কিছুকাল ইসলামী শিক্ষা লাভ করেন। এরপর তিনি কি করেন, জয়পুরহাট জেলার পাঁচবিবির একটি মাদ্রাসায় কিছুকাল শিক্ষকতাও করেন। তাহলে উনি ভবঘুরে বলে যে পড়াশোনা ছেড়ে দিয়ে একদম দুনিয়াদারি ছেড়ে দিছে ওরকম না, শিক্ষকতাও করেন। সেখানে জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর জমিদারি দেখাশোনা করার দায়িত্ব পালন করেন। জমিদারি কাজের সূত্রে কলিকাতায় গিয়ে তিনি স্বরাজপন্থী, কোথায় যে কলকাতায় যে তিনি স্বরাজপন্থী কংগ্রেস কর্মী ও বিপ্লবীদের সংস্পর্শে এসে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন। এরপর মাওলানা আব্দুল হামিদ খান আসামের জলেশ্বরের পীর নাসিরুদ্দিনের সান্নিধ্যে দিন যাপনকালে খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন তিনি।
1919 সালে তিনি কংগ্রেসের সদস্য হন এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবনের প্রথম কারাবরণ করেন। কত সালে? 1919 সালে। কোন আন্দোলনের বিরুদ্ধে? রাওলাট আইনের বিরুদ্ধে কথা বলতে চেয়ে। আচ্ছা, জেল থেকে মুক্ত হয়ে তিনি জমিদার জোতদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তোলেন। 1924 সালে তিনি আসামের ধুবড়ী মহকুমার ভাসানচরে কৃষকদের সংগঠিত করে একটি কৃষক সম্মেলন গঠন করেন। এরপর থেকেই তার নাম হয় মাওলানা ভাসানী। আলাদা করে কৃষক সংগঠন ঘোষণা করেন, তারপর থেকে তার নাম হয় মাওলানা ভাসানী। আসামে বসবাসকারী পূর্ব বাংলার জনগণের ন্যায্য অধিকার আদায় করতে তিনি সচেষ্ট হন। এজন্য তিনি আসাম সরকারের হাতে বহুবার নিগৃহীত ও কারারুদ্ধ হন। 1930 সালে তিনি মুসলিম লীগের যোগদান করেন এবং যোগ্যতা বলে ধীরে ধীরে আসাম মুসলিম লীগের সভাপতি হন। তারই অক্লান্ত পরিশ্রমে সিলেটবাসীর গণভোটের মাধ্যমে পাকিস্তানের যোগদান করেন। এরপর কি হয়? স্বাধীন পাকিস্তানে মুসলিম লীগ সরকারের বাঙালিদের স্বার্থ বিরোধিতা। এই যে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ, এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। কিভাবে কোন লীগ থেকে কিভাবে কি তৈরি হয়েছে, কোন দল তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে, 1971 সাল পর্যন্ত কিভাবে আসলো, সব কিছু আমরা ধারাবাহিকভাবে পড়বো। সো এগুলো দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। সিলেটবাসীদের গণভোটের মাধ্যমে পাকিস্তানে যোগদান করেন। স্বাধীন পাকিস্তানের মুসলিম লীগ সরকারের বাঙালিদের স্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার মাওলানা ভাসানীর নেতৃত্বে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ এবং 1957 সালে ন্যাপ অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বেই 1949 সালে আওয়ামী মুসলিম লীগ, তখন কিন্তু আওয়ামী মুসলিম লীগ ছিল, এবং 1957 সালে ন্যাপ অথবা ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়। পাকিস্তানি শাসনামলে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য আবসীন লড়াই চালিয়েছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 1971 সালে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 1976 সালে 17 নভেম্বর তিনি ইন্তেকাল করেন। ওনার কাজ: কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠায় অবদান, রাজনৈতিক অবদান, তারপর হচ্ছে মুসলিম লীগের রাজনীতিতে অবদান, উনি তো মুসলিম লীগ তৈরি করেছেন সেটার অবদান, 1946 সালে নির্বাচন ও গণভোটের অবদান, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠায় অবদান, আওয়ামী লীগ প্রতিষ্ঠায় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলনের অবদান, এরপর রয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন, মুক্তিযুদ্ধে অবদান এবং সামন্তবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলনের অবদান। ওনার অনেক অনেক অবদান রয়েছে। এরপর চলে আসলাম বর্তমানে কি বহুল আলোচিত, বর্তমানে কেন, সেই অনেক আগে থেকে আলোচিত, কিন্তু এখন আবার নতুন করে দেখা যায়, নতুন নতুন ধ্যান ধারণা, নতুন করে ইতিহাস তৈরি করা, মুছে ফেলা, অনেক কিছু চলছে। বঙ্গবন্ধু আছে, বঙ্গবন্ধু নাই, তারপর হচ্ছে বঙ্গবন্ধুকে মানছে না, এরকম অনেক ধরনের যুক্তিতর্ক দেখা যাচ্ছে বর্তমানে। এখন কে কি মানছে, কে কি মানছে না, এগুলা তো আসলে আমাদের দেখলে চলবে না। প্রথমত আমাদেরকে পড়তে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি পার্সোনালি বঙ্গবন্ধুর যে অবদান, এটাকে কখনোই অস্বীকার করব না। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। আপনার মতামত আলাদা হতেই পারে, আপনি আলাদা ইতিহাস জানতেই পারেন, আপনি আলাদা ইতিহাস মানতেই পারেন, কিন্তু আমি ছোট থেকে এই পর্যন্ত যে ইতিহাস জেনে আসছি, যে ইতিহাস বিশ্বাস করে আসছি, সেটাকে আমি এই 2 দিনের কথায় চেঞ্জ করব না। তাই বলে আমি 24-কে অস্বীকার করি না, আমি 71-কে অস্বীকার করি না। একটাকে স্বীকার করার জন্য আরেকটাকে অস্বীকার করার আমার কোনো প্রয়োজন নেই। তো 1971 সালের যে যুদ্ধ, এটাকে যুদ্ধের যে ইতিহাস, সেখানেও বঙ্গবন্ধুর যে অবদান, এটাকে আমরা মুছে ফেলতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা দেখি ওনার সন্তান বা ওনার আওয়ামী লীগ ভবিষ্যতে যে কি করেছে বা এর পরে কি করেছে, তার শাস্তি তো আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু তার অবদানকে অস্বীকার করার আমি এখানে কোনো রিজন দেখি না। এরকম কথা আছে যে স্বাধীনতার পরে উনি নিজেও নাকি স্বৈরশাসক হয়ে গিয়েছিলেন। এটা রিলেটেড একটা বইও আছে, যেটা এতদিন হচ্ছে পাবলিশ করা অফ ছিল, এখন হয়তো আবার অন হতে পারে। এটাও যদি হয়, এরপরেও 7ই মার্চের যে ভাষণ, বাঙালিকে যেই সাহস দেয়া, বাংলাদেশের জন্য যে কাজ করা, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে উনি
কাজ করেছেন, সত্যিই অবদান রেখেছেন, এটাকে অস্বীকার করার কোনো পন্থা নেই। আচ্ছা চলেন আমরা হচ্ছে এখন ওনার জীবনী সম্পর্কে একদম সুন্দর করে জানি, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, ফরিদপুর জেলায় তৎকালীন গোপালগঞ্জ, কোথায়? ফরিদপুর জেলায় গোপালগঞ্জ মহকুমায়। অ্যাটলিস্ট বঙ্গবন্ধুর সব কিছু আপনাকে এখন পর্যন্ত জানতে হবে। আপনার পরীক্ষায় এখন অনেকে চিন্তা করে বঙ্গবন্ধু রিলেটেড কিছু দেখলেই, যেমন আমি টিউশন করে একটা স্টুডেন্ট পড়াই, তো ও হচ্ছে এখন বঙ্গবন্ধু রিলেটেড কিছু দেখলে বা বঙ্গবন্ধু রিলেটেড কোনো রচনা বলেন বা কোনো কম্পোজিশন বলেন, এরপর হচ্ছে কোনো রাইটিং দেখলেই বলে এটা তো মিস আসবে না, কেন পড়বো, এরকম মানে চিন্তা করে যে এটা তো আসবেই না, যেহেতু আওয়ামী লীগ চলে গেছে এখন বঙ্গবন্ধুও চলে গেছে, না আসতেই পারে। অ্যাটলিস্ট ইতিহাস, তারপর হচ্ছে পৌরনীতি, এইসব বিষয়ে বঙ্গবন্ধুকে ছাড়া এখন পর্যন্ত প্রশ্ন করার কোনো ওয়ে আমি দেখি না। ফরিদপুরে তৎকালীন ফরিদপুর জেলায় গোপালগঞ্জ মহকুমায়, বর্তমানে জেলা এটা, আগে মহকুমা ছিল, টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে 1920 সালের 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম হচ্ছে সায়েরা খাতুন। 2 ভাই 4 বোনের মধ্যে শেখ মুজিবুর ছিলেন তৃতীয়। ছোটবেলায় মা বাবা আদর করে তাকে ডাকতেন খোকা বলে, মা বাবা তাকে আদর করে খোকা বলে ডাকতেন। ছোটবেলায় তিনি গিমাডাঙ্গা প্রাথমিক স্কুল, গোপালগঞ্জ পাবলিক স্কুল এবং গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াশোনা করেন। 14 বছর বয়সে বেরি রোগে আক্রান্ত হলে সাময়িকভাবে তার লেখাপড়া ব্যাঘাত ঘটে। 1942 সালে তিনি এন্ট্রান্স পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। তিনি ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলে থাকতেন। 1943 সালে তিনি ছাত্র অবস্থাতেই কলকাতাস্থ ফরিদপুর জেলার সমিতির সম্পাদক নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন। 1947 সালে তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন। 1946 থেকে 1947 সালে তিনি কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গা প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করে সকলের প্রশংসা লাভ করেন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। এরপর শুরু হয় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কত সালে? 1947 সালে। আর সেখান থেকেই তার রাজনৈতিক জীবনের শুরু। বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে সুসংগঠিত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি বারবার গ্রেফতার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন। এগুলো তো ভাই অস্বীকার করতে পারবো না আমরা যে উনি আসলেই বাঙালিদের জন্য কিছু করছে। হয়তো এরপরের ইতিহাসটা আসলে আমি অতটা ক্লিয়ার না, যদি ওইরকম হয়ও যে তিনিও স্বৈরশাসক হয়ে গিয়েছিলেন, ওটা তার পরবর্তী কাহিনী, কিন্তু যুদ্ধ পর্যন্ত তার অবদানকে আমরা কেন অস্বীকার করতে যাচ্ছি, আমি এই জিনিসটা নিতেই পারি না। একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি বারবার গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। 1971 সালের 7ই মার্চ তিনি রেসকোর্স ময়দানে জনসমুদ্রে ঘোষণা করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা জয়। 1971 সালের 25শে মার্চ রাত, এই যে 1971 সালের যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেখান থেকে আওয়ামী লীগ তাদের এটাকে স্লোগান বানিয়ে নিয়েছে। এখন তো এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ওয়ার্ড বলাই যায় না রাস্তাঘাটে, আওয়ামী লীগের কারণেই, তাদের কার্যক্রমের কারণেই। এটাতে তো আর সাধারণ পাবলিকের কোনো দোষ নেই, জোরপূর্বকভাবে বলতে দিচ্ছে না এরকম না, তাদের কাজকর্মই এমন ছিল যে এত বলিষ্ঠ একটা কি বলবো ভাষণের অংশ, সেটাকে তারা তাদের বাক্য বানিয়ে এখন ওই বাক্যটা সবাই মজা হিসেবে নিচ্ছে তাদের কাজকর্মের কারণে। মানুষের কর্ম মানুষকে কোথায় নিয়ে যায়। স্বাধীনতার ঘোষণা প্রদান করেন 1971 সালে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলে তিনি 1972 সালের 10 জানুয়ারি, কারণ উনি কি ছিলেন, আটক ছিলেন, ফিরে আসেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। 1975 সালে 15 আগস্ট দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে সপরিবারে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন খুনিরা বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা, ছোট ভাই শেখ নাসের, ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আব্দুর রব নিয়াবত, পুত্রদ্বয় মুক্তিযোদ্ধা শেখ কামাল ও শেখ জামাল, 7 বছরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা
কামাল ও রোজিয়া জামাল, আব্দুর রব শেব দৌহিত্র, সুকান্ত, আব্দুল্লাহ বাবু। সেদিন ওদের বাসায় কত মানুষ ছিল আর কত মানুষকে হত্যা করেছে সেটা দেখো। কন্যা বেবি শেরনিয়াবত ও আরিফ শেরনিয়াবত, ভ্রাতুষ্পুত্র শহীদ শেরনিয়াবত, বঙ্গবন্ধু ভাগ্নে তথা যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি। তারপর হচ্ছে বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল আহমেদ এবং 14 বছরের কিশোর আব্দুল নঈম খানকে নির্মমভাবে বুলেট ও বেয়োনেটের আঘাতে হত্যা করে। কতগুলা মানুষ ওই দিন শহীদ হন। ছাত্র সংগঠক শেখ মুজিবুর রহমান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই মুসলিম ছাত্রলীগ দুটো ধারায় বিভক্ত হয়ে পড়ে, ডান ও রক্ষণশীল ধারায়। ডান ও রক্ষণশীল ধারার নেতা ছিলেন শাহ আজিজুর রহমান এবং প্রগতিশীল ধারার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রগতিশীল ধারার নেতা কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, নঈমুদ্দিন আহমেদ, তারপর হচ্ছে আলিফ আহাদ প্রমুখ। শেখ মুজিবুর রহমান সহ ছাত্রলীগের অন্যান্য ছাত্রলীগ, এখন এটা একটা গালি, তাই না? এটা অনেক বছর আগে থেকেই গালি, কিন্তু প্রকাশ্যে ওইভাবে মানে সোচ্চার হয়ে বলে নাই কেউ। এখন বলতে পেরেছে, তাদেরকে বিতাড়িত করতে পেরেছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছে, কিন্তু তখন তাদের এরকম কিছু ছিল না। অন্যান্য প্রগতিশীল নেতাদের উদ্যোগে 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে অনুষ্ঠিত এক ছাত্র কর্মী সভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে একটি পৃথক প্রগতিশীল ছাত্র সংগঠনের জন্ম হয়। কত সালে? 1948 সালের 4 জানুয়ারি। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে। অতি দ্রুত এই ছাত্র সংগঠনটি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি রক্ষার অতন্ত্র প্রহরীতে পরিণত হয়। তারা বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির দিকে আলাদা ঝোঁক তৈরি হয়। বাঙালি জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি এবং অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতি গড়ে তুলতে ৬২ সামরিক শাসন বিরোধিতার ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯ গণ আন্দোলন, সবশেষে ৭১ অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধে শেখ মুজিবের হাতে গড়া এই ছাত্র সংগঠনটির ভূমিকা ছিল অসামান্য। তখন ছাত্রলীগ ভালো ভূমিকা রেখেছিল। আমরা কিন্তু তখনকার কথা বলছি, এখনকার ছাত্রলীগ বা যেই ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি তাদের কথা আমি বলছি না। আচ্ছা, রাজনৈতিক সংগঠন ও নেতা শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক সংগঠন বা নেতা কিভাবে হয়ে গেল শেখ মুজিবুর রহমান? 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর মুসলিম লীগের একাংশে স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক কার্যকলাপে বীতশ্রদ্ধ, মানে একাংশ ছিল স্বেচ্ছাচারী এবং অগণতান্ত্রিক কাজে। কিছু সংখ্যক স্বাধীনচেতা ও প্রগতিশীল যুবনেতাদের মাথায় একটি প্রগতিশীল বিরোধী রাজনৈতিক সংগঠন সৃষ্টির চিন্তা জন্ম নেয়। অবশেষে মূলত তাদের মতো যুবনেতাদের উদ্যোগে 1949 সালের 23 জুন AKM দাস লেনের বিখ্যাত রোজ গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ নামক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ওই যে মুসলিম লীগের একাংশ যখন একটা অগণতান্ত্রিক বা স্বেচ্ছাচারী আচরণ করা শুরু করে, তখন তারা আলাদা করে একটা দল গঠনের চিন্তা করে, আর সেটা হচ্ছে 1949 সালের 23 জুন। সেটাই হচ্ছে আমাদের আওয়ামী মুসলিম লীগ। মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ। শেখ মুজিবুর রহমান তখন জেলে, যখন এটা গঠিত হয় তখন শেখ মুজিবুর রহমান জেলে। নবগঠিত এই সংগঠনের প্রথম সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক। সভাপতি কে হন প্রথমে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক হন হচ্ছে শামসুল হক। যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে 1953 সালে শেখ মুজিবুর রহমান এ সংগঠনের সাধারণ সম্পাদক, 1966 সালে সভাপতি নির্বাচিত হন। তার উদ্যোগ ও নেতৃত্বে 1955 সালের 21 থেকে 23 অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। কত? 1955 সালে। কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? এই কথাটা মনে রাখবেন, 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে কেটে ফেলা হয়।
কারণ এটাকে একটা অসাম্প্রদায়িক দল গঠনের পরিণত করে, দলে পরিণত করে। মুসলিম শব্দটি থাকলে ব্যাপারটা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছিল, তো ব্যাপারটাকে অসাম্প্রদায়িক করার জন্য মুসলিম ওয়ার্ডটা বাদ দিয়ে দেয়। দলটির নতুন নাম হয় আওয়ামী লীগ। জন্মের পর থেকেই ক্ষমতাসীন মুসলিম লীগের তথা সরকারের সকল অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী কার্যকলাপের প্রতিবাদে সোচ্চার হতে থাকে আওয়ামী লীগ। প্রাদেশিক স্বায়ত্তশাসন আন্দোলন, আইয়ুব খানের সাময়িক শাসনের বিরুদ্ধে আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সবশেষে 71-এর অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধের আওয়ামী লীগই ছিল প্রধান বিরোধী দল, প্রধান সংগঠক এবং মূল চালিকা শক্তি। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের উদ্যোক্তা ও রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ ও শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কি অবদান রেখেছেন? 1948 সালে 11ই মার্চ উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 144 ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। কত ধারা ভঙ্গ করেছিল? 144 ধারা ভঙ্গ করেছিল। আর 1948 সালে 11ই মার্চ প্রথমে, আমরা সবাই জানি রাষ্ট্র বা ভাষা আন্দোলন 1952 সালে, কিন্তু শুরু হয়েছিল এটা 1948 থেকে। আমরা এটা জানবো, পুরোপুরি জানবো, কিন্তু আজকে হয়তো না। ভাষা আন্দোলনের চলাকালীন সময়ে 52-র 16ই ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় রাজবন্দীদের মুক্তি চাই এবং রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে তিনি এবং মহিউদ্দিন আহমেদ অনশন ধর্মঘট পালন করেন। কি করেছেন ওনারা? মহিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বন্দী থাকা অবস্থায় তারা অনশন ধর্মঘট চালান। কি বলে? রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। কত তারিখে? 52-র 16ই ফেব্রুয়ারি। এর ফলে ভাষা আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ভাষা আন্দোলন তখন চলছিল বাহিরে, কিন্তু তাদের এই স্টেপের কারণে আরও বেশি তীব্র হয়ে যায়। কেননা তখন ছাত্র যুব সমাজ, শেখ মুজিব ছিল একটি সংগ্রামী উজ্জ্বল ভাবমূর্তি। মাতৃভাষার প্রতি তার ভালোবাসার পরিচয় পাওয়া যায় 1955 সালে পাকিস্তান গণপরিষদের প্রদত্ত ভাষণে। গণপরিষদের সদস্য হিসেবে বলেছিলেন, অন্য কোনো ভাষা জানি কি না জানি তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এখানে বাংলাতেই কথা বলতে চাই। যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় না হয় তবে আমরা হাউস পরিত্যাগ করলে বাংলাকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে, এটাই আমাদের স্ট্যান্ড। 1955 সালে এসে উনি তখনও অন্য কোনো ভাষায় বক্তৃতা দিতে ওইখানে রাজি ছিলেন না, জাস্ট বিকজ উনি বাংলাটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, বাংলাটাকে তার প্রাপ্য মর্যাদা দিতে চেয়েছিলেন। এমন না যে উনি ইংরেজি ভাষা পারে না, উর্দু ভাষা পারে না, অন্য ভাষা পারে না, এটা ম্যাটার ছিল না। ম্যাটার ছিল উনি ওনার মাতৃভাষাকে রেসপেক্ট দিতে চেয়েছে। 6 দফা কর্মসূচি ও শেখ মুজিবুর রহমান। 6 দফা কর্মসূচিতে তার অবদান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন। ক্রমবর্ধমান হারে বেড়ে চলে বৈষম্য। পূর্ব পাকিস্তান পরিণত হতে থাকে পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ী শিল্পপতিদের কাঁচামালের যোগানদাতা একটি কলোনি বা উপনিবেশ। শিল্প কলকারখানা স্থাপিত হতে থাকে পশ্চিম পাকিস্তানে। সাময়িক বেসাময়িক আমলারা ছিলেন প্রায় সকলে পশ্চিম পাকিস্তানি, মানে যত উন্নয়ন যত কিছু সব পশ্চিম পাকিস্তানে। বাহিনীর 3টি শাখার অর্থাৎ স্থল, নৌ, বিমান হেডকোয়ার্টার দেশের রাজধানী সব স্থাপিত হয় পশ্চিম পাকিস্তানে। 1965 সালে সেপ্টেম্বরে পাক ভারত যুদ্ধ শুরু হয়। পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। শুরু হলে কি হয়? পূর্ব পাকিস্তান অরক্ষিত হয়। এরূপ বৈষম্য ও বঞ্চনা থেকে সৃষ্ট অসহায়ত্বের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য 1966 সালে 6 দফা, এই 6 দফার দফাসহ আমরা পড়ব যে কয়টা দফা, কি কি দফা। আর এটার 6 দফা থেকে শুরু করে 71 না 52 থেকে 48 থেকে শুরু করে 71, একদম পুরা হিস্ট্রি আপনাদের মনে রাখতেই হবে। এটা ভুলে গেলে চলবে না, এটা ভোলার কোনো ওয়ে নাই। পরীক্ষার জন্য এটা লাগবেই লাগবে। আবেগের জায়গা থেকে বাদ দেন, আপনি এক এক ধারার হতে পারেন, আপনার এটাকে মানতে পারেন নাও মানতে পারেন, দ্যাটস আপ টু ইউ, বাট পরীক্ষার জন্য এটাকে আবেগের জায়গা থেকে বাদ দিয়ে পড়াশোনার জায়গাতে এনে আপনার পড়তেই হবে। আচ্ছা, পাক ভারত যুদ্ধ শুরু হলে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। এরপর বৈষম্য বঞ্চনা থেকে সৃষ্ট 1966 সালের 6 ফেব্রুয়ারি 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি পেশ করেন। কে পেশ করেন?
শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। এই কর্মসূচিকে তিনি পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি, 6 দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অবহিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শান্তিপূর্ণ ও অহিংস অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন, যেটা অসহযোগ আন্দোলন মানে হচ্ছে যে আপনি বিদেশি সহযোগিতা করবেন না, এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। সহজ ভাষায় যদি বলেন, সহযোগিতা বন্ধ করে দেওয়াই হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা এটাকে আরো এক্সপ্লেইন ভাবে বলবো যে কোন ধরনের সহযোগিতা আমরা করছি, কোন ধরনের সহযোগিতা আমরা বন্ধ করে দিলে তাদের অসুবিধা হবে, বা এটা একটা আন্দোলনের রূপ নিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অহিংস অসহযোগ আন্দোলনের বিশ্বাসী। তার বিদ্রোহী সত্তায় কোনো হঠকারিতা বা ধ্বংসাত্মক মনোভাব দেখা যায়নি। আজীবন তিনি নিয়মতান্ত্রিক পথে দাবি দাওয়া আদায়ে বিশ্বাসী ছিলেন। 1971 সালে মার্চ মাসে যখন সমগ্র পূর্ব বাংলা আন্দোলনের সংগ্রামে উত্তাল, সমগ্র বাঙালি জনগণ প্রয়োজনের সশস্ত্র সংগ্রামের জন্য মানসিকভাবে প্রস্তুত, তখনও নেতা শেখ মুজিবুর রহমান বাঙালির প্রিয় বঙ্গবন্ধু ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলনে। মানে সবাই তখন মারামারি যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, কিন্তু তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন, উনি চেষ্টা করছিলেন যেন অসহযোগ বা অহিংস, কোনো হিংস্রতা ছাড়া অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান দিতে। তিনি ছিলেন এ সময় বাংলার মুকুটহীন সম্রাট। তার অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুধু বাঙালি জনগণের বিবেককেই জাগ্রত করেনি, বরং বিশ্ব বিবেককেও নাড়া দিয়েছে। মানে তিনি যে কোনো ধরনের হিংস্রতা চাননি বা মারামারি চাননি, এটার উনি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যেন ব্যাপারটা আলোচনা বা কোনো কি বলে যে চুপচাপ বা শান্তিপূর্ণ কোনো আন্দোলনের মাধ্যমে শেষ হয়ে যায়। আচ্ছা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অহিংস নীতির তুলনা চলে মহাত্মা গান্ধীর সাথে। গান্ধীজির মতোই তিনিও বিশ্বাস করতেন যে কার সাথে তাকে তুলনা করা হয়েছে, এটা মনে রাখবেন যে মহাত্মা গান্ধীর সাথে। ভারতের ভালোবেসে বিনম্র শ্রদ্ধায় গান্ধীজিকে উপাধি প্রদান করেছিল মহাত্মা হিসেবে, আর বাঙালির জনগণ রেসকোর্স ময়দানে লক্ষ জনতার উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদান করেছিল কি, বঙ্গবন্ধু উপাধি। এরপর আসে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। 7ই মার্চের ভাষণ আর হচ্ছে 7ই মার্চের ভাষণ আমরা ইয়াতে পড়ব, আমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যেটা, এখানে একটা কথা আপনাদের রাখতে হবে যে ইউনেস্কো বঙ্গবন্ধুকে 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কে ইউনেস্কো দিয়েছিলেন 7ই মার্চের ভাষণকে কি স্বীকৃতি দিয়েছে, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে। এরপর আসে হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা কবে আসে, এটা কিন্তু 7ই মার্চ না, 25শে মার্চের কাল রাত্রে রাত 12টার পর, কালো রাত কত 25শে, পাকিস্তান হানাদার বাহিনীর বন্দী হবার পূর্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত তার বার্তাটি দেশের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন। ইংরেজি ভাষায় স্বাধীনতার এই সংক্ষিপ্ত ঘোষণাটি ছিল এরকম: ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে। এই যে এই লাইনটুকু যদি আপনারা, এই কোডটাকে যদি আপনারা খাতায় তুলতে পারেন, যদি আসে, তাহলে আপনাদের ফুল মার্ক ওই কোশ্চেনে দিতে তারা বাধ্য। এই কোডটা তোলার ট্রাই করবেন। কৃষকদের কল্যাণে কি করেছেন, ওইটাও আমাদের এখানে দেয়া আছে যে 1971 সালে জাতীয় মুক্তি সংগ্রামকালে এদেশে লক্ষ লক্ষ কৃষক গৃহহীন সম্পদহীন হয়ে পড়ে। তারপর হচ্ছে তাদের জন্য 100 বিঘা পর্যন্ত জমির মালিকানা সিলিং নির্ধারণ করে, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। তারপর হচ্ছে 13ই জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভায় 14ই এপ্রিল পর্যন্ত সকল প্রকারের কৃষি জমির খাজনা ও তার সুদ মওকুফ করা হয়। তারপর হচ্ছে পাকিস্তান শাসনামলের রুজু কর 10 লক্ষ সার্টিফিকেট মামলা থেকে কৃষক মাফ করে দেয়া হয়। মানে কৃষকদের বিভিন্ন কর খাজনা এগুলো থেকে মাফ করা হয়। তারপর হচ্ছে খাদ্য মজুদের গড়ে তোলার জন্য সারা দেশে খাদ্য গুদাম নির্মাণ করেন। ন্যূনতম বিক্রয় মূল্য নির্ণয় করেন 40,000-এর লো লিফট পাম্প
29,000 গভীর নলকূপ, 3,000 অগভীর নলকূপ, ধান, পাট, গম বীজ, ইউরিয়া, পটাশ ও টিএসপি সার 1972 সালের মধ্যেই কৃষকদের মাঝে সরবরাহ করেন। মানে যেহেতু কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল তখন, তাই কৃষকদের সম্পূর্ণ সুবিধা দেওয়ার নিশ্চিত করার চেষ্টা করেছেন। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় কুচকাওয়াজ সঙ্গীত নির্বাচন। 1972 সালে 13ই জানুয়ারি বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে জাতীয় পতাকায় বাংলাদেশের মানচিত্র থাকবে না। আগে কিন্তু মানচিত্র ছিল, আগের যদি ইয়াটা দেখেন থাকবে লাল সূর্যের, আর এই মানচিত্রটা বাদ দেওয়া হয় 1972 সালের 13ই জানুয়ারি। মন্ত্রিসভায় এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এর প্রথম 10 চরণ, এরপরে কিন্তু আরও আছে, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে রয়েছে প্রথম 10 চরণ। এরপর হচ্ছে জাতীয় ফল পশু 1972 সালে 13ই জানুয়ারি ওই একই মন্ত্রিসভায় আমাদের হচ্ছে জাতীয় ফল ফুল পশু পাখি নির্বাচন করা হয়। আর জাতীয় দিবস ঘোষণা করা হয় 1972 সালের 13ই জানুয়ারি। সেই মন্ত্রিসভাতেই 26শে মার্চকে স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে, আর জাতীয় ছুটি হচ্ছে 26শে মার্চ আর হচ্ছে বিজয় দিবসের দিন জাতীয় ছুটিও ঘোষণা করা হয়। এরপর হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র জমাদানের নির্দেশ দেওয়া হয়। তারপর হচ্ছে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন আর্থিক সাহায্য প্রদান করা হয়। এরপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যে বীর শ্রেষ্ঠ 7 জনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া, বীরোত্তম উপাধি দেওয়া, 68 জনকে বীরোত্তম, 7 জনকে বীর শ্রেষ্ঠ, আর হচ্ছে 175 জনকে বীর বিক্রম, 426 জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করা হয় কত সাল থেকে, এখানে সেটা দেওয়া নেই, সেই শুরু থেকে 1972 মেবি। প্রাথমিক স্কুলের শিক্ষকদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দান, 35,594 জন শিক্ষককে 1973 সালের 25 অক্টোবর থেকে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এরপর আসে হচ্ছে আমাদের মন্ত্রীদের বেতন 1,000 টাকা নির্ধারণ, মানে মন্ত্রীদের বেতন নির্ধারণ করে দেওয়া, সেনাবাহিনীর পুনর্গঠন, গণমুখী শিক্ষা ও শিক্ষা কমিশন গঠন। এরপর আসে হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনয়ন ও সুযোগ সুবিধা প্রদান করা, পাকিস্তানে আটকে পড়া পরিবারগুলোকে মাসিক ভাতা প্রদান, মানে ওইখানে আটকে পড়েছিল যারা তাদেরকে মাসিক ভাতা প্রদান করা হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন। এরপর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করেন মিরপুরে। তারপর ভারতীয়, এগুলো কবে কবে নির্মাণ করেন, সাভারেরটা নির্মাণ করেন হচ্ছে 1972 সালের 16ই ডিসেম্বরে। বিজয় দিবসে সাভারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর এটা করেন হচ্ছে আপনার 1972 সালের 22শে ডিসেম্বর, এটা হচ্ছে মিরপুরে। আর ভারতীয় সেনাবাহিনীদের স্বদেশ প্রত্যাবর্তন, সবাই ভেবেছিল এত সহজে ভারতীয় সেনারা বাংলাদেশ ছেড়ে যাবে না, কিন্তু বঙ্গবন্ধুর সেই দৃঢ় যে মনোভাব, দৃঢ় প্রত্যয়ের বা দৃঢ়তার সাথে যে শাসন ব্যবস্থা, এটার মাধ্যমে কিছুদিনের মধ্যে এই যে 1972 সালে 13ই মার্চ ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আবার পাঠিয়ে দেওয়া হয়। আর যদি বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন বা বঙ্গবন্ধু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা হচ্ছে তার সবসময় চিন্তা ছিল মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ ছাড়া শান্তিপূর্ণভাবে কিভাবে আমরা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, এবং দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, দেশে জাতির উন্নয়ন, এগুলাই ছিল তার রাষ্ট্র ব্যবস্থা বা শাসন নীতির মূল লক্ষ্য। সে কখনোই যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলা চায়নি। তার সবসময় চেয়েছে একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে, যেখানে তার নাগরিকরা তাদের অধিকার সম্পূর্ণরূপে পাবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এখন আপনারা, এটা ছিল বঙ্গবন্ধুর জীবন কাহিনী, বঙ্গবন্ধুর সাথে আরও কয়েকজনের জীবন কাহিনী আমরা পড়লাম, রাজনৈতিক নেতাদের। বঙ্গবন্ধুরটা আপনারা মানবেন কি মানবেন না, এগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা যদি আপনাদের যে কনফিউশনগুলো, সেগুলো হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমরা আগে না করানোর কারণে নেক্সট ক্লাসে আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে পড়ানোর চেষ্টা করব, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। প্রথম অধ্যায় পড়াবো আমরা নেক্সট ক্লাসে। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।